জমিদার নরনারায়ণ চৌধুরীর একমাত্র পৌত্র সদানন্দ চৌধুরী, যার অন্তর্দৃষ্টি প্রকাশ মামাকে চিনতে ভুল করেনি। প্রকাশ মামাও একজন মানুষ। সদানন্দ ভাবে কেউ প্রকাশ মামাকে মানুষ ছাড়া জানোয়ার বলবে না। মানুষের মতো দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান, আর মানুষের মতোই তার মুখের ভাষা। আর সংসারে ওই রকম লোককে সবাই মানুষ হিসেবেই চিনে এসেছে। অথচ প্রকাশ মামা কি সত্যি মানুষ? আসুন শুনে নি আজকের পর্বে। নমস্কার, আমরা শুনছি কথাশিল্পী বিমল মিত্রের লেখা উপন্যাস আসামি হাজির। শুনে নেব আজকের পর্বে কি আছে। শুরু করছি আজকের পর্ব। নবাবগঞ্জে যখন এই আধিপত্য আর স্বাধিকার প্রতিষ্ঠা নিয়ে ষড়যন্ত্র চলছে, সেই সময় কলকাতা শহরে আরেক ষড়যন্ত্রের জাল পাততে শুরু করেছে প্রকাশ মামা। কলকাতায় তখন যুদ্ধের আমল। যুদ্ধের আমল মানে লুঠের আমল। সে এমন এক আমল যখন আয় আর ব্যয়ের কোনো হিসেব নেই। জীবন আছে, মৃত্যুও আছে তখন, কিন্তু জীবন মৃত্যুর কোনো মূল্যায়ন নেই। অথচ এককালে যেমন এই শহর থেকে লোক পালাতে ব্যস্ত ছিল, তেমনি আবার এই শহরে তখন ফিরে আসতে পাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে গেছে। বিহার, আসাম, উড়িষ্যা, ঢাকা, চট্টগ্রাম থেকে ট্রেনে করে লোক আসছে। সকলেরই এক কথা, কলকাতা চলো। আসলে কলকাতা তখন সাউথ ইস্ট এশিয়ার মিলিটারি হেডকোয়ার্টার্সে পরিণত হয়েছে। যুদ্ধের সব মাল সাপ্লাই হচ্ছে কলকাতা থেকে। টাকা কামাতে চাও, এখানে এসো। আর টাকা ওড়াতে চাও, তাও এখানেই এসো। ফুর্তি লুটতে চাও আর ফুতুর হতে চাও, তো এখানেই তোমাকে আসতে হবে। এমন দরাজ শহর দুনিয়াতে আর কোথাও পাবে না। বাঁচি যদি তো কলকাতা গিয়েই বাঁচব, আর যদি মরি কলকাতাতে গিয়েই মরব। তা সেদিন প্রকাশ মামার দৌড় সাধারণত ভাগলপুর আর রানাঘাট পর্যন্তই ছিল। দেশে কালে ভদ্রে কখনো গেছে, কিন্তু টাকা সেখানে নিয়ম করে পাঠিয়েছে বরাবরই। ফুর্তি করুক আর যাই করুক, সমস্ত মনটা পড়ে থাকতো ভাগলপুরেই। জমি জমা তেমন নেই যে সেই চাষবাসের ওপর নির্ভর করে সংসারটা চলবে। বরাবরই গলগ্রহ। ছোটবেলায় গলগ্রহ ছিল পিসেমশায়ের। বড়লোক পিসেমশাইয়ের বাড়িটাই ছিল বলতে গেলে তার নিজের বাড়ি। নিজের বাবা মারা গিয়েছিল সেই ছোট বয়সে, আর সেই তখন থেকেই একসঙ্গে মানুষ হয়েছে প্রীতি আর প্রকাশ, যেন দুই ভাই বোন। কীর্তিপদ মুখোপাধ্যায় নিজে হাতে হাত টান করে মানুষ করেছে। টাকা হাত দিয়ে বেশি গলতো না বটে, কিন্তু তা প্রকাশের তেমন সেটা পছন্দ হতো না। একদিন প্রকাশ জিজ্ঞেস করেছিল, এত টাকা তোমার কে খাবে পিসেমশাই? তুমি মরে গেলে কার জন্য টাকা রেখে যাবে? পিসেমশাই বলতো, কেন? আমার যখন নাতি হবে সে খাবে। পিসেমশাইয়ের বিষয় বুদ্ধি দেখে প্রকাশ তখনই অবাক হয়ে গিয়েছিল। কবে পিসেমশাইয়ের মেয়ের বিয়ে হবে, কবে আবার সেই মেয়ের ছেলে হবে, তখনকার কথা ভেবে বুড়ো টাকা জমাচ্ছে। এরই নাম যাকে বলে দূরদৃষ্টি। তা প্রকাশ রায় ওসব দূরদৃষ্টি ফুরোদৃষ্টির ধার ধারত না। তার মত ছিল দিয়তাং ভুজ্যতাং, অর্থাৎ পৃথিবীতে মানুষ দুদিনের জন্যই মাত্র আসে। সেই দুটো দিন কেটে গেলেই সবাইকে একদিন চোখ উল্টে চিৎপাত হতে হবে। সুতরাং ফুর্তি সকলের জীবনের একমাত্র সার বস্তু হওয়া উচিত। এই জীবন দর্শন নিয়ে প্রকাশ রায় পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল, আর এই জীবন দর্শনে আস্থা রেখেই সে জীবন সমুদ্রে পাড়ি দিচ্ছিল। এরপর পিসেমশাই একদিন তার বিয়ে দিয়ে দিলে। পিসেমশাই ভেবেছিলেন বিয়ে দিয়ে দিলেই প্রকাশের দায়িত্বজ্ঞান ভূমিষ্ঠ হবে, আর তখন থেকেই সে টাকা উপার্জনের দিকে মনোযোগ দেবে, অর্থাৎ টাকার উপর তার মায়া বসবে। কিন্তু এই দূরদৃষ্টি পিসেমশাইয়ের প্রথমবারই বুঝি মিথ্যে বলে প্রমাণিত হয়েছিল। টাকার উপর প্রকাশ মামার মায়া তো বসেইনি,
উল্টে টাকা ওড়াবার প্রবৃত্তিটাই ক্রমে ক্রমে প্রবল হয়ে উঠেছিল। আসলে টাকাকে যারা অশ্রদ্ধা করে, টাকাও বুঝি তাদের অশ্রদ্ধা করে। টাকার মূল্য যে বোঝে না, টাকাও বুঝি তার মূল্য দেয় না। টাকার জগতে এমনই নীতি, যে তাকে ভালোবাসে সে তাকে বুকে আগলে রাখে। তা কীর্তিপত মুখোপাধ্যায়ের বসতবাড়ি লাগোয়া একটি জায়গায় তিনি প্রকাশের জন্য একটি ছোট বাড়ি করে দিলেন। বললেন, তুই তোর ঘর সংসার ওইখানেই পাত, আমার ঘরে আর কতদিন থাকবি? কিন্তু ঘর সংসার পাতবো বললেই তো আর পাতা যায় না, তার জন্য রেস্ট তো লাগে। তা প্রকাশ রায়ের সেই জিনিসটিরই বড় অভাব ছিল বরাবরই। এমন সময় প্রীতির বিয়ে হলো নবাবগঞ্জে। প্রকাশ বউ ছেলে মেয়ে সব ছেড়ে দিয়ে সেই যা দিদির কাছে গিয়ে রইল, সেখান থেকে আর এলো না। আর দিদিও ছাড়লে না তাকে, বললে আর কিছুদিন থেকে যা, তারপর একদিন গেলেই হবে খন। আর তোর তো সেখানে কোনো রাজকার্য নেই। আর তখন থেকেই প্রকাশ দিদির ফাই ফরমাস খাটে, আর সেই ফাই ফরমাসের সুবাদে একবার রেলবাজার, একবার রানাঘাট, আর একবার কলকাতা করে বেড়ায়। তা কাজ কি আর দিদির কম? এতগুলো জায়গার মধ্যে কলকাতার উপরেই ছিল প্রকাশ রায়ের বেশি টান। যে কাজটা রেলবাজারেই সমাধা হয়ে যায়, তার জন্য প্রকাশ রায়ের কলকাতায় না গেলে চলে না। তাই এই কলকাতার কত রূপী না সে দেখেছে। দিনের কলকাতা, সন্ধ্যের কলকাতা, রাত্রের কলকাতা, তাছাড়াও ঝগড়ার কলকাতা, মারামারির কলকাতা, ফুর্তির কলকাতা, টাকার কলকাতা, আর তার সঙ্গে সঙ্গে প্রমোদের কলকাতা, বস্তির কলকাতা, অভাবের কলকাতা, দারিদ্র্যের কলকাতা, সমস্ত কিছুই তার দেখা। তাই কলকাতা দেখতে তার আর বাকি নেই কিছুই। তবুও ফুরসত পেলেই প্রকাশ রায় কলকাতায় চলে আসে। 2-3 দিন এখানেই কাটায়, তারপর আবার টাকার খাঁজ পড়লে নবাবগঞ্জে ফিরে যায়। এইবার প্রকাশ রায় এসেছিল একটা গভীর উদ্দেশ্য নিয়ে। মাসি বলেছিল, বড়বাবুকে যা বলার তা আমি করে দেব, তোমায় কিছু ভাবতে হবে না বাবা, সে দায় তুমি আমার উপরেই ছেড়ে দাও। প্রথম 2 দিন গায়ের ঘাম মারতেই কেটে গেল প্রকাশ রায়ের। কেবল পেট ভরে 2 বেলা পরোটা মাংস খেত আর নেশার ঘোরে পড়ে পড়ে ঘুমোতো। একদিন জিজ্ঞেস করলে, কই মাসি, কিছু হলো? তা মাসি বললে, অত তাড়া কিসের বাবা, কি আর তাড়াহুড়ো কাজ যে হুট বলতে করে দেব? বাতাসিকে বলেছি, বাতাসি আবার ফুরসত মতো বড় বাবুকে বলবে, তবে তো। প্রকাশ বললে, তা এই কথা বলতে ফুরসতের আবার কি দরকার? এ বলতে তো 1 মিনিটও লাগে না। মাসি বললে, কি যে বলো তুমি, তার কোনো ঠিক নেই। যে কাজের যা নিয়ম। বড়বাবুর মেজাজ কি আর সব দিন সমান থাকে? মেজাজ বুঝে তো কথা বলতে হবে। বড়বাবুর মাথায় হলো 1000টা ঝঞ্ঝাট, সেই সব ঝঞ্ঝাট ভুলতে বাতাসির বাড়িতে আসে। আর এইখানে যদি ঝঞ্ঝাটের কথা ওঠে, তা মানুষের মেজাজ দেরি কি হয়ে যাবে না? তাহলে মাগ ছেলে মেয়ে নিয়ে সংসার করতে কি দোষ হলো? প্রকাশ রায় বললে, তা বটে। মাসি বললে, বড়বাবুর কথা না হয় ছেড়েই দিলুম, এই তোমার কথাই ধরো না বাবা। তোমারও তো বাড়িতে মাগ ছেলে মেয়ে আছে নাকি? তবুও তো তুমি মাসির বাড়িতে আসো কেন বলো? ওই ঝামেলা ঝঞ্ঝাট ভোলবার জন্যেই তো। নইলে মিছিমিছি টাকা নষ্ট করে কে আর আসতে চায় বলো? কিছু ফায়দা পাও বলেই তো মাসির বাড়িতে আসো। তা তোমাদের মতো ভালো মানুষের ছেলেদের পায়ে ধুলো পড়ে বলেই তো আমার মেয়েরা 2টো পেটে খেতে পায়। নইলে তোমাদের বাড়িতে কি পরোটা মাংসের অভাব, নাকি তোমাদের বাড়িতে খাওয়া জোটে না? তা তো আর নয়। তা মাসি মিষ্টি কথা বলতে যেমন, আবার পকেট কাটতেও তেমনি। প্রকাশ বললে, আচ্ছা ঠিক আছে, তা তুমি যা ভালো বোঝো তাই করো, আমি এই শুয়ে রইলুম।
কিন্তু সত্যি সত্যি প্রকাশ আর শুয়ে থাকে না, খেয়ে উঠেই বেরিয়ে পড়ে ঘুরতে। ঘুরতে ঘুরতে কাহাঁ কাহাঁ চলে যায় তার কোনো ঠিক নেই। বড়বাজারের দুধওয়ালা ধর্মশালা থেকে শুরু করে দক্ষিণেশ্বরের কালীবাড়ি পর্যন্ত কোথাও ঘুরতে বাকি থাকে না তার। ভালো করে নজর দিয়ে দেখে সকলকে, সকলের মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি বুলয়। যাবে আর কোথায় সে? এই শহরে কোথাও না কোথাও কোনো কোণে নিশ্চয়ই সদা আছে। যেখানে যে আস্তানাতেই থাকুক, রাস্তায় কি একবারের জন্য বেরোবে না? আর তারপর আছে কলকাতার বাজারগুলো। যে যেখানে থাকুক বাজারে একবার আসতেই হবে। তা সদা কি আর বাজার করতে আসবে? তা নয়, তবু অনেকগুলো লোককে একসঙ্গে বাজারেই পাওয়া যায়। সন্ধেবেলা আর বেরোতে পারে না প্রকাশ। তখন ব্ল্যাক আউট, তখন অন্ধকার। অন্ধকারের মধ্যে মিলিটারি লরির ধাক্কা লাগলেই সঙ্গে সঙ্গে খতম। আর তখনই মাসির বাড়িই ভালো। তখন এই পাড়া আবার জমজমাট। আগে যেমন ফাঁকা ছিল, এখন তেমনি আবার জমজমাট। তখন বস্তির বাড়িতে মদের সঙ্গে ফুলুরি পেঁয়াজির চাট জমে উঠত। কোনো কোনো বাড়িতে আবার গান বাজনার ঠাট্টা। পৃথিবীর অন্য প্রান্তে যখন টাঙ্ক বারুদ বোমার ঘায়ে কোটি কোটি লোকের জীবনান্ত অবস্থা, তখন এই প্রান্তে যৌবন নিয়ে ছেঁড়াছেড়ি কাণ্ড চলে। কিন্তু সেই দিন একটা অঘটন ঘটে গেল। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে ঘোরাঘুরি করছিল প্রকাশ রায়। বিকেল ঠিক হব হব। মিলিটারি স্পেশাল এসেছে। খুব ভিড় চারিদিকে। প্রকাশ সকলের মুখের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। সদা যদি মিলিটারিতে নাম লিখিয়ে থাকে, সদার পক্ষে কিছুই বিচিত্র নয়। হটো হটো, হট যাও। কোথা থেকে মানুষের একটা ঢেউ এসে প্রকাশকে একেবারে অনেক দূরে ভাসিয়ে নিয়ে গেল। যখন চমক ভাঙল, দেখল যে কি একজন হোমড়া চোমড়া মানুষ যাচ্ছে। তার জন্যই এই সতর্কতা। যুদ্ধের সময় মানুষকে আর মানুষ বলেও মনে করে না কেউ, যেন সবাইকেই গরু ভেড়া সামিল করেছে। হঠাৎ পায়ে কি একটা ঠেকতেই প্রকাশ চেয়ে দেখলে, মানিব্যাগের মতন। জিনিসটা কুড়িয়ে তুলে নিতেই চারিদিকে চেয়ে দেখলে কেউ দেখে ফেলেনি তো। তারপর সেটা পকেটে পুরে ফেলে একেবারে সোজা প্ল্যাটফর্মের বাইরে। কিন্তু সেখানে গিয়েও স্বস্তি পেলে না। ভেতরে কি আছে কে জানে। সেখান থেকে একেবারে মাসির বাড়িতে চলে এসেছে। সেখানে নিজের ঘরখানাতে ঢুকেই দেখলে একটা মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। বললে, তুই এখন যা তো বাবু এখান থেকে, আমার একটু কাজ আছে। মেয়েটা চলে যেতেই প্রকাশ দরজাটা বন্ধ করে দিলে। একেবারে খিল বন্ধ। শালিদের কাউকেই কোনো বিশ্বাস নেই। মানিব্যাগটা খুলতেই হাত কাঁপতে লাগলো ঠকঠক করে। হে মা কালী, হে মা জগদম্বা, তোমাকে আমি জোড়া পাঠা বলি দিয়ে পুজো দেব মা। ভেতরে যেন অনেক টাকা থাকে মা। হঠাৎই বাইরে থেকে মাসির গলা শোনা গেল। ওগো ও ছেলে, ও ভালো মানুষের ছেলে, বলি ভর সন্ধেবেলায় দরজায় খিল দিলে কেন গা? আমার মেয়ে আছে নাকি ঘরে? ব্যাগটার মধ্যে কিছুই নেই, একেবারে ফাঁকা ব্যাগ। প্রকাশ রায়ের কপালটাই ফুটো। যেমন তার ফুটো কপাল, তেমনি তার ফুটো ব্যাগ। প্রকাশ রায় তাড়াতাড়ি দরজাটা খুলে দিলে। মাসি বললে, ও মা, তাই বলি, আমি ভাবলুম কাকে ঘরে ঢুকিয়ে তুমি বুঝি খিল দিয়েছ। খবর আছে, আমি বাতাসের বাড়ি গিয়েছিলুম। তাই নাকি? তা কি খবর? বড়বাবু রাজি হয়েছে? মাসি বললে, তা তো হয়েছে, কিন্তু বড়বাবু বলেছে তোমার ভাগ্নের ছবি চায়। ছবি না হলে খুঁজে বার করবে কি করে? প্রকাশ বললে, ছবি তো আমার কাছে নেই, কিন্তু চেহারাটা বলে দিতে পারি। ওই লম্বা গড়ন, ফর্সা গায়ের রং, ওই টিকলো নাক, চুলগুলো সবসময় উস্কো খুস্কোই থাকে, বেশ ভাবুক ভাবুক চেহারা।
মাসি সব শুনল, বললে, ওসব বললে তো চিনতে পারবো না বাছা। একটা ছবি হলে তাড়াতাড়ি ধরা যাবে, নইলে পুলিশের লোক, বুঝতেই তো পারছো, গা করবে না মোটে। তারপর একটু থেমে বললে, আর টাকা? টাকার কথাটাও বলি, মোটা টাকা লাগবে কিন্তু। প্রকাশ বললে, আমি তো বলেইছি টাকা দেব, তা কত টাকা লাগবে? মাসি বললে, আগাম কিছু দিতে হবে, তারপর বাকিটা তোমার ভাগ্নেকে পাওয়া গেলে তখন দিলেই চলবে। প্রকাশ বললে, তা 100 টাকা এখন দিতে পারি আগাম, তাতে চলবে? 100 টাকা মাত্র। মাসির প্রথমে অনিচ্ছে ছিল, তারপর বললে, তা দাও, এখন 100 টাকাই দাও, আর বাকি 900 টাকা কিন্তু হাতে হাতে শোধ করতে হবে। 900? প্রকাশ রায় টাকার অঙ্কটা শুনে যেন চমকে উঠল, বললে, মোট 1000? যুদ্ধের বাজার বলে দাম বাড়লো নাকি? একটু কম সম করে হয় না? মাসি বললে, তুমি যে কি বলো বাবা, তার ঠিক নেই। জিনিসপত্রের দাম চারিদিকে কিরকম আগুন হয়েছে তা তুমি দেখতেই তো পাচ্ছ। আগে আমার এই বাড়িতে 4 আনা 8 আনায় লোক বসিয়েছি, এখন পারি? প্রকাশ বললে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গরজ যখন আমার তখন টেনা হেঁচড়া আর করবো না, তা যা চাইছো তাই দেব, আমার কাজখানা উদ্ধার হলেই হলো। মাসি বললে, আর টাকাটা তো বড়বাবু নিজে নেবে না, বড়বাবু তেমন লোকই নয়, অমন মানুষ আর হয় না, তা জানো তো। নেহাত ভালোবাসার মেয়ে মানুষ আবদার ধরেছে তাই রাজি হয়েছে, কিন্তু দলের লোকেরা তো আর ধর্ম করতে পুলিশের চাকরিতে ঢোকেনি, তারা তো নেবে, তাই টাকাটা তাদের জন্য। প্রকাশ রায় বললে, ঠিক আছে, এখন তো 100 টাকা রইল তোমার কাছে, ওই টাকাটা তুমি বাতাসিকে দিয়ে দিও, আমি আগে আমার ভাগ্নের ফটোটা নিয়ে আসি। মাসি ততক্ষণে 100 টাকার নোটটা কপালে ঠেকিয়ে আঁচলে বেঁধে ফেলেছে। তখন তার কাজ হয়ে গেছে, আর দেরি না করে বাইরেই চলে গেল। ভেতর থেকে প্রকাশ বললে, তাহলে কালকে সকালে ট্রেনে আমি চলে যাচ্ছি মাসি, আমার হিসেবটা বুঝিয়ে দিও। নবাবগঞ্জে সেদিনও আবার অনেক রাত হয়েছে, আবার সব নিরিবিলি, আবার সব নির্ঝুম। এইসব রাত্রেই বুঝি মানুষের সব কলঙ্ক, সব পাপ সাপের মতো গর্ত থেকে বাইরে মুখ বাড়ায়, বাড়িয়ে শিকারের লোভে বুকে হেঁটে পরিক্রমা শুরু করে। পরিক্রমা করে কলকাতা থেকে নবাবগঞ্জ পর্যন্ত, সর্বত্রই। দিদিমা, দিদিমা, ও দিদিমা, আমাকে বাঁচাও, ও দিদিমা। মেহারিবালের বউয়ের ঘুম বড়ই পাতলা, একটু শব্দ হলে ঘুম ভেঙে যায়। আওয়াজটা কানে আসতেই ধর্মর করে উঠে বসলো, তারপর সমস্ত জিনিসটা আন্দাজ করে নিলে। হ্যাঁ, ওই তো, ওই তো ঠিক যেন ওই বাড়ির বৌমার মতো গলা। বিছানা থেকে উঠে পাশের ঘরে গেল, বললে, ওগো, শুনছো? ওগো। বিহারি পালমশাই উঠল, বললে, কি হলো? গিন্নি বললে, জানো, হঠাৎ চৌধুরীদের নতুন বউ আমাকে দিদিমা বলে যেন ডাকলে, আমি স্পষ্ট শুনতে পেলুম। নতুন বউ যেন বললে, দিদিমা আমাকে বাঁচাও। তা আমি একবার ওই বাড়িতে যাই, বুঝলে, আমার বড় ভয় করছে, মনে হচ্ছে নিশ্চয়ই কিছু বিপদ হয়েছে। সে কি, এই এত রাত্রিরে তুমি ওদের বাড়িতে যাবে কি গো? ওরা যদি কিছু বলে তখন? সেই দিন কত কি কথা শোনালে শুনতে পেলে না? ওদের শাশুড়ি বউ ঝগড়ায় তোমার থাকবার দরকারটা কি? অপমান করলে তখন তো গায়ে লাগবে। কিন্তু গিন্নি বললে, না গো, বউটার বড় কষ্ট, আবার হয়তো কিছু কষ্ট দিচ্ছে ওরা।
আমি যাই, বলা তো যায় না, শাশুড়ি যা গুণের মানুষ, মারধরও করতে পারে। এই বলে সে আর দাঁড়ালে না। কাপড়টা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে একেবারে সদর মারিয়ে চৌধুরী বাড়ির বাড়ির উঠোনে গিয়ে পড়ল। হঠাৎ আবার সেই ডাক, ও দিদিমা, আমাকে বাঁচাও, ও দিদিমা। বাড়ির উঠোন পেরিয়ে ভেতর বাড়ির দরজায় গিয়ে জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। ও বউ, বউ, দরজা খোলো, বৌমা, অত চেঁচাচ্ছ কেন? কি হয়েছে তোমার? জোরে জোরে ধাক্কা দিতে দিতে বেহারিপালের বউ আবার বলতে লাগলো, ও বউ, বউ, আমি তোমার মাসিমা, দরজাটা খোলো। হঠাৎই দরজাটা খুলে গেল। অন্ধকারে চৌধুরী গিন্নির চেহারাটা অস্পষ্ট ছায়ার মতো দাঁড়িয়ে। কে? বিহারীপালের বউ বলে উঠল, আমি বউ, আমি। বৌমা অত চেঁচিয়ে উঠল কেন গা? কি হয়েছে বৌমার? আর আমাকে ডাকলে কেন? প্রীতি বললে, তা আমার বৌমার কি হলো না হলো তা নিয়ে তো দেখছি তোমার খুব মাথা ব্যথা মাসিমা। মাসিমা বললে, তা মাথা ব্যথা হবে না বউ? মেয়েটা অমন করে চেঁচিয়ে উঠল, তা ভাবলুম গিয়ে দেখে আসি কি হলো। মানুষের বিপদে আপদে কি চুপ থাকতে পারা যায়? প্রীতি বললে, আমার বউয়ের বিপদ আপদের জন্য তোমার বুঝি খুব ভাবনা? তা এতই যদি ভাবনা, তা আমার বউকে কাল নিজের বাড়িতে আটকে রাখলেই তো পারতে। আবার সোহাগ করে আসতে দিলে কেন? তোমার বাড়িতেই খেত, শুতো, থাকতো। মাসিমা স্তম্ভিত হয়ে গেল বউয়ের কথা শুনে। বললে, তুমি কি বলছো বউ? আমি বৌমাকে আমার বাড়িতে আটকে রাখবো? প্রীতি বললে, তা আমি কি অন্যায় বলেছি মাসিমা? কাল রাত্রিরে বৌমা তোমার বাড়িতে যায়নি বলতে চাও? নিজে শাশুড়ি থাকতে আর কোন দায় পড়েছিল তোমার বাড়িতে যাবার শুনি? আজকে পরের বাড়ির দিদিমার ওপর বৌমার এত টানি বা হলো কেন? তবুও যদি নিজের দিদিমা হতে তাও বুঝতুম। মেহারিপালের বউ বললে, আমার আশাটাই ঘাট হয়েছে বউ। কর্তা ঠিকই বলেছিল। এখন বুঝছি না এলেই বুঝি ভালো হতো। প্রীতি বললে, তা সে কথাটা আগে বুঝলে আমাকেও আর এত কথা বলতে হতো না, আর তোমাকেও এত কথা শুনতে হতো না মাসিমা। বিহারীপালের বউ বললে, ঠিক আছে বউ, আমি তাহলে আসি। বলেই যেমন এসেছিল তেমনি চলে যাচ্ছিল। কিন্তু পেছন থেকে প্রীতি আবার ডাকলে, বলে, একটা কথা শুনে যাও মাসিমা। পরের বাড়ির গেরেস্তালি ব্যাপারে নাক গলাতে চেষ্টা করা এটা ভালো কাজ নয়। আমার বৌমা খেতে পেলে কি না পেলে, আমার বৌমা রাত্রিরে একলা ঘরে শুতে ভয় পেলে কি না পেলে, সেটা দেখার কাজ আমার, পরের কাজ নয়। বিহারীপালের বউ বললে, কিন্তু আমি তো তোমাদের পর মনে করি না বৌমা। পর মনে করলেই পর হয়। এতদিনে তুমিও আমাকে পর মনে করনি, আমিও তাই। তা আজ যদি আমি পর হয়ে গিয়ে থাকি, তা সে আমার কপাল বউ, সে আমার কপাল। বলেই বেহারিপালের বউ আর সেখানে দাঁড়ালে না, সোজা নিজের বাড়িতে চলে এলে। বেহারিপাল সদরেই দাঁড়িয়েছিল। বললে, কি হলো? খুব কথা শোনালে তো। আমি তোমাকে বললুম যেও না, তা তুমি সেই গেলে। বিহারীপালের বউ সেই কথার কোনো উত্তর না দিয়ে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বিহারীপালও পেছনে পেছনে এসে দাঁড়ালো ঘরের ভেতর। বললে, দেখো, যখন মানুষের সময় খারাপ হয় তখন এমনিই হয়। তখন আর কারোর সঙ্গে মানুষ ভালো ব্যবহার করতে পারে না, তখন কাউকে আর সহ্য হয় না। বউ বললে, তা আমি কি ওদের টাকায় ভাগ বসাতে গেছি? না আমার সঙ্গে ওদের ওই রকম সম্পর্ক? পাশাপাশি বাস করলে বিপদে আপদে মানুষ মানুষের বাড়ি যায় না?
বিহারীপাল বললে, তা সে কথা তো সবাই জানে, কিন্তু ওরা কি সেই ধরনের লোক? দেখনি আমার একটু পয়সা হয়েছে বলে কর্তামশাই আমাকে কি চোখে দেখতেন? যখন অবস্থা ভালো ছিল না আমার, তখন একরকম ব্যবহার পেয়েছি, তারপর আবার যখন আমার অবস্থা ভালো হলো তখন অন্য রকম। তখন থেকেই তো কর্তামশাই আমাকে মানুষ বলেই মনে করতেন না। অসুখের সময় কতদিন দেখা করতে গিয়েছি, যেন আমি গরু না ভেড়া, মানুষ না পাথর। নিজে না খেয়ে না পড়ে লোকজনকে সুদে টাকা দিয়ে জমি জমা করেছি, তা সেসব তো কানে গেছে কর্তামশায়ের। তা বউকে এইসব পুরনো কথা শোনাবা বৃথা, কারণ এইসব নবাবগঞ্জে সবাই জানে। এত লোক বেহারিপালের দোকানে সওদা করতে আসতো, কিন্তু কর্তামশাইয়ের বাড়ি থেকে কখনো 1 পয়সার সওদা কেউ করতে আসেনি। কৈলাস গোমস্তাকে একদিন রাস্তায় বেহারিপাল জিজ্ঞেস করেছিল, আচ্ছা কৈলাস, আমার দোকান তো তোমার কর্তামশাইয়ের বাড়ির পাশে, তা আমার দোকান থেকে তোমাদের কর্তামশাই কোনোদিনও তো একটা আদলারও জিনিস সওদা করে না। আমার মাল কি খারাপ, নাকি আমি ওজনে কম দিই, নাকি বাজার দরের বেশি দাম নিই? কৈলাস বলেছিল, এ তা নয়, আমি হলুম গিয়ে হুকুমের চাকর, আমি আর কি করব বলুন? আমার উপর যেমন হুকুম হবে আমি তো তামিল করব সেটাই। বিহারীপাল বলতো, তা তোমার কোনো দোষ নেই কৈলাস, তোমাকে আমি বলছি না, আমি তোমার কর্তাবাবুর কথাই বলছি। ওই নেতাই হালদারের দোকানের ওপর আমার কোনো রাগ নেই, আর আমার দোকান থেকে না কিনলে যে আমি উপোস করব তাও নয়। কথাটা আমার মনে হয়েছে বলেই তোমায় জিজ্ঞেস করছি। তা বিহারীপাল তখন থেকেই জানতো যে কারোর অবস্থা ভালো হোক আর কারোর টাকা হোক, এটা কর্তাবাবুর কাছে ভালো লাগতো না। ঠিকই তো, আমি হব একচ্ছত্র সম্রাট, আমি হব একচ্ছত্রাধিপতি, এটাই সমাজে সবাই চায়। আমার বরাবর কেউ একজন দাঁড়িয়ে যাবে, সেটা কারই বা পছন্দ হয় বলুন? তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আসলে আমার শরীরটা কিছুদিন ধরে খুব খারাপ ছিল, আর আজকে নিশ্চয় শুনে বুঝতে পারবেন গলাটাও ভালো নেই, তাই তাড়াতাড়ি শেষ করলাম। এতক্ষণ আমরা শুনছিলাম আসামি হাজিরের 2য় খণ্ডের চিতেন। খুব তাড়াতাড়ি ফিরছি 2য় খণ্ডটি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।